বন্ধুরা আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকার যে সলিউশনটা আছে বা উত্তরটা আছে সমাধানটা নিয়ে এসেছি। তো নাম্বার প্রশ্ন ছিল তোমাদের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। তো দেখি আমরা এটার উত্তরটা কি হবে। প্রথমে দেখো, একটা পারিবারিক বাজেট তৈরি করতে হবে, এক মাসের ব্যয় পরিকল্পনা। তো এখানে এক মাসের একটা ব্যয় পরিকল্পনা করতে হবে। প্রথমে তোমার ক্রম থাকবে, তারপরে মূল খাত, উৎখাত, উপখাত, তারপরে আনুমানিক বরাদ্দ। তার মানে প্রথমে ক্রম দিতে হইব, মানে সিরিয়াল। তুমি এক মাসে কী কী ব্যয় করছো দেখো। আমি কিন্তু এটা আমার যেই সাজেশন ক্লাস সেখানেও কিন্তু আমি এটা তোমাদের বলেছিলাম, এরকম টাইপের একটা প্রশ্ন আসতে পারে নমুনা প্রশ্নে। তো প্রথমে ক্রম থাকবে, তারপরে মূল খাত থাকবে, তারপরে উপখাত, তারপরে আনুমানিক বরাদ্দ। তো দেখি, মূল খাতের মধ্যে প্রথমে খাদ্য আছে। তাহলে খাদ্যর মধ্যে খাদ্য বলতে কী কী বোঝায়? খাদ্য বলতে তোমার চাল বোঝায়, আটা বোঝায়, তেল বোঝায়, মাছ মাংস এগুলো বোঝায়। এখন কোনটা কত টাকা তোমাকে এটা দিতে হবে, হুবহু যে তোমার এইটাই দিতে হবে এরকম কোনো কথা না, কিন্তু তুমি তোমার মতো দিতে পারো কিন্তু, ঠিক আছে? তো মূল খাত বলতে খাদ্য বুঝাইছে। কারণ খাদ্য বলতে তো আবার খাদ্যের মধ্যে ভাগ আছে। ভাত, চাল একটা খাদ্য, আটা তো একটা খাদ্য, মাছও তো একটা খাদ্য, সবজিও তো একটা খাদ্য। তাহলে এই জন্য এটার নাম দিয়েছে উপখাত। আর কোনটা কত টাকা সেটা তুমি তোমার মন মতো লিখবা। এইটা যে মুখস্থ করবা এরকম কোনো কথা না, তুমি তোমার মন মতো এই মানগুলো বসাইবা। তো দেখো, বিভিন্ন ধরনের খাদ্যের কথা বলছে, মাছ মাংস সবজি ফলমূল। তারপরে মূল খাতের মধ্যে দেখো বস্ত্র, কি আছে? বস্ত্র। তাহলে বস্ত্রের মধ্যে আবার কী কী আছে বলো তো? নতুন কাপড় হইতে পারে, কাপড় সেলাই করার তোমার জন্য ব্যয়, কাপড় সেলাইতেও কিন্তু ব্যয় হয়। তারপরে লন্ড্রি, কাপড় ধোয়া তো ব্যয় হয় না। দেখো, তোমরা আমার চ্যানেলে যাইবা, হুবহু আমি এটা কিন্তু একটা নমুনা প্রশ্ন আগেই বলে দিয়েছিলাম এগুলো আসতে পারে, দেখছো? তাহলে ঠিকই কিন্তু সেটা আইসা পড়ছে পরীক্ষায়। তো নতুন কাপড়ে কয় টাকা ব্যয় হয়? 1500 টাকা সাপোজ। আমি আবারও বলি, এই মানগুলো মুখস্থ করা লাগবে না, এগুলো তোমার মন মতো দিবা। তারপরে দেখো, বসবাস স্থান। তোমার বাসা ভাড়া কারো 1000 হয়, কারো 2000। নতুন ঘরের খরচ না হইতে পারে, হইতেও পারে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠান বেতন কারো 1000, কারো 2000 হয়। তারপরে খাতা কলম, তোমরা আমার চ্যানেলে দেখতে পারো, আমি হুবহু কিন্তু এই প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম। তো তো আমি আবারও বলে রাখি, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এরকম আমি যেই নমুনা প্রশ্নগুলো দিই দেখবা ম্যাক্সিমামই তোমার প্রশ্নের সাথে কিন্তু মিলে জায়গা। তো আমার নমুনা প্রশ্নগুলো তোমরা সবার আগে যাতে পাও, এজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে জিনিসগুলো আমি যখনই ছাড়ি তোমাদের মোবাইলে সবার আগে চলে আসে। তো দেখো, শিক্ষা সামগ্রিক তোমরা নাহলে প্রমাণ চাইলে এখানে দেখতে পারো আমার চ্যানেল থেকে। আমি আজকে মেবি 12টার দিকে আপলোড করেছিলাম ভিডিওটা, এটা বলেছিলাম আসবো। তো 200 টাকা। তারপরে গৃহস্থলী, দেখো গৃহস্থলী বলতে কি, আসবাবপত্র মেরামতে 50 টাকা, পোষা প্রাণীর জন্য এত টাকা ব্যয় হয়। তারপরে এই যে এটাও বলছিলাম, যোগাযোগ, অটো রিক্সা, এইসবে 500 টাকা। এগুলো বানায় দিবে, নিজে এগুলো দিতে হবে। দেখো, ইউটিলিটি, বিদ্যুতের 200 টাকা, গ্যাস বা জ্বালানি 200 টাকা, ইন্টারনেটে 500 টাকা। তারপরে তোমার আলোকসজ্জা, ঘরের বাতি, আয়না 200 টাকা, চিকিৎসা ওষুধ বা ভ্যাকসিনে 200 টাকা। তো এগুলো একটু দিয়ে দেখবে এখান থেকে। আর হুবহু যে এটা দিতে হবে এরকম কোনো কথা না কিন্তু। তারপরে খাজনা, আয়কর, এটা পড়বা। তারপর দেখো, বিনোদনের জন্য কী কী ব্যয় হয় এটাও পড়বা, যে এক একজনের এক এক রকম হতে পারে কিন্তু। তারপরে তোমার মূল খাতের মধ্যে আছে সাপোজ পরিবারের লোকদের হাত হাত খরচের জন্য সদস্য 1, সদস্য 2। একজন সদস্য হলে 300 টাকা, আরেকজনের 200 টাকা। জরুরি প্রয়োজন, মানে দুর্ঘটনার জন্য 1000 টাকা। ঋণ প্রদানের জন্য 0 টাকা। এখানে কিছু মানে তুমি যে এগুলো দিবে হুবহু এরকম না। অন্যান্য অধীনস্থ কর্মচারীর বেতন থাকলে দিবা, না থাকলে দিবা না। সঞ্চয় বা ব্যাংকে 1000 টাকা। তো এটা ছিল আমাদের 1 নং প্রশ্নের উত্তরের সমাধান। তারপরে দেখব আমরা আমাদের 2 নং প্রশ্নের উত্তরের সমাধানটা। দেখো, তো এখানে এটা তালিকা তৈরি করলাম। তারপরে আমরা দেখো, আর্থিক অপচয় রোধে পদক্ষেপ। তার মানে আর্থিক অপচয় রোধে আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি এটা। তাহলে দেখো তো কী কী, মানে তোমার যাতে অপচয় না হয়। প্রথমে কিন্তু একটা তালিকা তৈরি করছি, কোন কোন খাতে কী কী ব্যয় হয়, এই তালিকাটা আমরা কী করছি, তৈরি করছি, ঠিক আছে? এখন দেখো যে আর্থিক অপচয় রোধে পদক্ষেপ, তাহলে আর্থিক অপচয় রোধে আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি সেইটা বলছে। তো এই দেখো তো, বিদ্যুৎ ও পানির খরচ কমানোর জন্য স্মার্ট ডিভাইস ব্যবহার। তারপরে অপব্যয়িত সাবস্ক্রিপশন বাতিল করা।
মাসিক কেনাকাটা সাশ্রয়ী পরিকল্পনা, তাদের মাসিক যে কেনাকাটা করো সেখানে সাশ্রয়ী হতে হবে তোমাদের। তারপরে বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি, যেগুলো লাগে না সেগুলো কিন্তু তুমি বিক্রি করে দিতে পারো, ঠিক আছে? তাহলে দেখো, তারপরে আর্থিক দায়িত্বের তালিকা, মাসিক বাজেট পরিকল্পনা ও পর্যালোচনা, সঞ্চয় বিনিয়োগ পরিকল্পনা, বাড়ির জরুরি খরচের জন্য ফান্ড তৈরি, তারপরে পরিবারের সদস্যের আর্থিক শিক্ষায় সহযোগিতা করা, এরকম, ঠিক আছে? তো এটা ছিল আমাদের ক নাম্বার প্রশ্নটা। তো এবার দেখি আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। খ নাম্বার যে কাজটা সেটা হচ্ছে ব্যবসায়ের ধরন নির্বাচন। বিভিন্ন ব্যবসা আছে, সেই ব্যবসার ধরন নির্বাচন। এখানে এটা হলো প্রশ্ন। তাহলে দেখি প্রশ্নটা কি বলেছে। প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্বোধনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে। সেটির মেয়াদ কেমন হবে, স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদী? তার মানে প্রথম ধাপে পরিবারের আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে, তোমার পরিবারের আর্থিক পরিস্থিতিটা কীরকম সেরকম বিবেচনা নিয়ে একটি ব্যবসা নির্বাচন করতে হবে। তোমার পারিবারিক তুমি চাইলে কিন্তু দেখো সবাই কিন্তু সব ব্যবসা করতে পারে না। তোমার পরিবারে যেরকম অর্থ আছে, পুঁজি আছে, সেই অনুযায়ী তুমি একটা ব্যবসার ধরন নির্বাচন করবা, এবং সেটা কেমন হবে, স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে। এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো, তুমি কেন এই ব্যবসাটা বেছে নিয়েছো, সেটা তার যৌক্তিকতা, অর্থাৎ পরিবারের চাহিদা সুযোগ আছে কিনা, আয়বরের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে। তো এই ছিল আমাদের প্রশ্নটা। আমরা দেখি সমাধানটা একটু। তো 1 নম্বরে বলছে উদ্ভাবনী ব্যবসায় নির্বাচন, স্মার্ট হোম সলিউশন ব্যবসা। আমি স্মার্ট হোম সলিউশন ব্যবসাটা কী করছো, এটার মেয়াদ 10 বছর। তারপর কেন তুমি এটা বেছে নিয়েছো? 1 নম্বর বেছে নিয়েছো হইলো পরিবারের চাহিদার সুযোগ। তো বলছে নিরাপত্তা ও আরামের জন্য স্মার্ট হোম সলিউশন। নিরাপত্তা ও আরামের জন্য তোমার স্মার্ট হোম সলিউশনটা বেছে নিয়েছো। স্মার্ট ডিভাইস ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ও অন্যান্য খরচ কমানো যায়, আসলে এটা সত্য। তারপরে তোমার আয় বাজের সাথে সঙ্গতিপূর্ণ। তো প্রাথমিক বিনিয়োগ তোমার 10,000 মাসিক, পরিবার মাসিক সঞ্চয় 1,000 থেকে 10 মাসে পরিশোধযোগ্য। তারপরে বিনিয়োগের মাধ্যমে স্থিতিশীল আয় ও সঞ্চয় বৃদ্ধি। তারপর দেখো এখানে বলছে সম্ভার ঝুঁকি মোকাবেলা। তো প্রযুক্তিগত সমস্যার জন্য সার্ভিস প্রোভাইডারের সাথে সমঝোতা করা। তারপরে বাজার বিশ্লেষণের মাধ্যমে প্রতিযোগিতার প্রস্তুতি। তারপরে ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুরক্ষার ব্যবস্থা পরিকল্পনা। তো এটা ছিল আমাদের খ নম্বরের উত্তরটা। তারপরে দেখো আমাদের যেই গ নম্বরটা পড়ি, ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। তো ব্যবসাটি থেকে তুমি কী কী প্রত্যাশা করো, মানে যে ব্যবসাটা করছো সেখান থেকে তুমি কী কী প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে তোমাকে, এবং এই ব্যবসার কাজে নতুন কী প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, তার প্রভাব কী হতে পারে তা বর্ণনা করতে হবে, এবং এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা, যদি তাই হয় তাহলে কেন টেকসই। তো এটা ছিল প্রশ্ন, এটা আর পড়লাম না, এরকম বলছে, তোমরা একটু পড়ে নিবা প্রশ্নটা। এখন দেখি আমরা উত্তরটা। এটা হচ্ছে গয়ের উত্তর, ব্যবসায়ের প্রত্যাশা। তো এখানে বলবা যে আর্থিক সাফল্য। তো প্রথম বছরের মধ্যে বিনিয়োগ ফেরত পাও বা দ্বিতীয় বছরের মধ্যে মুনাফা অর্জন, মানে প্রথম বছর তোমার টার্গেট, তুমি যে বিনিয়োগটা করছো সেটা ফেরত পাইবা। তখন তুমি যদি 20 লাখ বিনিয়োগ করো সাপোজ, তাহলে প্রথম বছর টার্গেট থাকবে তোমার 20 লাখ উঠাইবা, পরে দ্বিতীয় বছর থেকে মুনাফা অর্জন করবা। তারপরে পরিবারের নিরাপত্তা ও আরাম, স্মার্ট হোম সলিউশনের মাধ্যমে বাড়ির নিরাপত্তা ও আরাম বৃদ্ধি। তারপরে সামাজিক প্রভাব, স্থানীয় জনগণের মধ্যে স্মার্ট হোম প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি ও প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি। তো এটা হচ্ছে পরে এটা বলছে যে নতুন প্রযুক্তি ব্যবহার ও তার প্রভাব, মানে নতুন প্রযুক্তির ব্যবহার করার ফলে তার কী কী প্রভাব পড়তে পারে সেটা বলছে আর কি। এখান থেকে পড়ে নিবে এটা। তারপরে এটার প্রভাবটা পড়বা, কী কী প্রভাব পড়তে পারে। এখানে বলছে টেকসই এবং উদ্ভাবনীমূলক ব্যবসা। তো টেকসই কেন এটা বলছে এখানে পড়ে নিবা, এটা লিখবা তোমরা। তারপরে এখান থেকে উদ্ভাবনীমূলক এটা লিখবা। তারপরে এই যে এই ব্যবসাটা করছো এটা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তন প্রভাব, কী কী প্রভাব পড়তে পারে, প্রাকৃতিকগত কী কী প্রভাব পড়বে, আর নিচে লেখা হলো সামাজিকগত কী কী প্রভাব পড়বে।
ঠিক আছে, সলিউশন দিলাম। পরবর্তী যেই ঘ নাম্বারটা এটা আমরা লিখতাছি এবং সলিউশন করতেছি, শীঘ্রই তোমাদের মধ্যে আপলোড করব। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী অন্যান্য সলিউশন আমি তোমাদের সাথে সাথে বুঝিয়ে দিব। তো আমি একটু আমার কাছ থেকে আসলাম, মানে ওদের পরে আসলাম, টিউশন থেকে আসলাম, সেজন্য সলিউশনটা আমি তোমাদের বুঝিয়ে দিতে পারলাম না, যাতে আমার একটু, কারণ তোমাদের তো এগুলো তো লিখাও লাগবে, এজন্য তাড়াতাড়ি একটু না বুঝিয়ে সময় না নিয়ে তোমাদের সলিউশন শুধু জাস্ট দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিতে পারলাম না। তো পরবর্তী সময়ে আমি সলিউশনগুলো তোমরা যাতে বুঝতে পারো, শুধু যাতে মুখস্থ না করো, বুঝতে যাতে পরীক্ষা দিয়ে আসতে পারো, সেই ব্যবস্থাটা আমি করবো আমার চ্যানেল থেকে। তো আশা করি তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ঠিক আছে, ভালো থাকবে। আসসালাম।